মাসের শেষে কত টাকা আপনি ব্যাংকে এফডি করতে পারছেন? একদম মূল প্রশ্নটা আপনাদের বলছি। ব্যবসা করার অর্থ বা চাকরি করে যাই কিছু করুন না কেন, আপনাকে সমস্ত খরচা বাদ দিয়ে মাসের শেষে 31 তারিখ বা 30 তারিখ আপনি ব্যাংকে 5,000 হোক 10,000 হোক একটা ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে জমানো, যেটা আমরা বাংলা ভাষায় বলি জমানো। এটাই হচ্ছে ব্যবসার মূলধন, যে পুঁজি তৈরি করা, ক্যাপিটাল তৈরি করা। হাতের টাকা থাকলে আপনার অপশন অনেক খুলে যাবে। আর আমরা যেটা করি, সবসময় চিন্তা করি যে ক্যাপিটাল কিভাবে তৈরি হবে সেটা চিন্তা করি না, যে চিন্তা করি ব্যাংক লোন কী করে করা যাবে। নিজের আইটি ফাইলটাকে ড্যামেজ করি, অসাধু চার্টার অ্যাকাউন্টের কাছে গিয়ে টাকাটাকে রোল করাই, রোল করিয়ে, রোল মিন্স চার্টার অ্যাকাউন্টই করিয়ে দেবে, দিয়ে আপনাকে একটা আপনার সম্পত্তিটাকে মর্গেজ করিয়ে 1 কোটি টাকার একটা লোন করিয়ে দিল, দিয়ে এবারে আপনি ব্যবসা করতে পারলেন না, আপনি ধরাশায়ী হয়ে গেলেন। শতদ্রুর কেস স্টাডিটা যদি আপনারা দেখেন, তো যে লস হলো তাতে কিন্তু একটা ব্যবসায়ী সংস্থা প্রায় এখন খাদের মুখে চলে যাবে, যদি না এখানে আবার টাকা ইনপুট করা হয়, দেওয়া হয়, বা এই তদন্তটা যেটা চলছে, একটা মন গড়া তদন্ত যেটা মমতা ব্যানার্জি করছেন, যদি আবার ড্যামেজ কন্ট্রোল করে দেন। এবং আমি নিশ্চিত উনি ড্যামেজ কন্ট্রোল করে দেন, কেন আরজি করের মতো কেসকে তিনি যদি ঘুরিয়ে দিতে পারেন, তো এটাকে না ঘোরানোর কিছু নেই। তো যাই হোক, আমার মূল বিষয় হলো যে এই ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ ফ্লো, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে একজন ডিরেক্টর যারা ব্যবসাটাকে পরিচালনা করবে, তাদের মূল জিনিস হচ্ছে ব্যবসায় ইন কত হলো, আউট কত হলো, এর একটা রেশিও থাকে, সেই রেশিওটাকে ঠিকমতো মেনটেন করা। কেন ব্যবসার ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন বাড়ির ক্ষেত্রেও হয়, যে হঠাৎ করে কারোর হসপিটালাইজ কেস হয়ে গেল, তখন একটা বিশাল অঙ্কের টাকা একসাথে একদিনে বেরিয়ে যাবে, বা কয়েকটা একটু ডিউরিং দ্য শর্ট পিরিয়ডে যে টাকা জমালেন সেটা বেরিয়ে যাবে। তো সেই সমস্ত জিনিসগুলোকে আগে থেকে ক্যালকুলেট করে রাখতে হয়। এখানে বিজনেসের ক্ষেত্রেও রাখতে হয়। আপনি একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার করছেন, করতে গেলে কোনো লেবারের হয়তো ক্ষতি হলো, তো সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্টটা আপনাকেই করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো একদিনেতে ক্যাশ ফ্লোটা অনেক বেশি হয়, কিন্তু সেইটাকে যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায়, তার জন্য আগে থেকে তার প্রিকশনগুলোকে নিয়ে রাখতে হয়। দ্বিতীয় হচ্ছে যে এই যে ক্যাশ ইন করবেন কিভাবে, না আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস যত সেল হবে, ঠিক আছে, তত আপনার বিজনেস হাইক করবে। এটাই হলো মূল মন্ত্র। শতদ্রুর ক্ষেত্রে যেটা হলো, ইন্ডিয়ান ইকোনমির কীরকম ক্ষতি হলো সেটা আপনাকে আগে দেখতে হবে। আমার চেষ্টা থাকবে, সে আপনার নিজের ব্যবসারও বলুন বা দেশের জন্য, যত মাল আমি বাইরে বিক্রি করতে পারবো, আমার মাল যত বাইরে বিক্রি হবে, বিদেশি মুদ্রা আমার কাছে আসবে, মানে ঘরেতে টাকা আসবে। এক্ষেত্রে হয়ে গেল মেসির ক্ষেত্রে উল্টো, মানুষের আবেগকে কাজে লাগালো, কাজে লাগিয়ে এখানে মেসিকে নিয়ে এলো, ঠিক আছে। এটাকে ফুটবল প্রমোশন বলা হলো। ফুটবল প্রমোশনেতে মেসিকে দেখার জন্য, ফুটবলকে প্রমোট করার জন্য, যাতে বেশি লোক যাতে ফুটবল দেখে, ফুটবলের প্রতি ইন্টারেস্টটা জাগে, সেই জন্য এই প্রমোটটা করা হলো। এটা ছিল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কিন্তু এখানে সফল হলো না। তো তাহলে এখানে মানুষ টাকা দিল, মানুষ দেখতে পেল না, দেখলো কাকে? অরূপ বিশ্বাস আর শুভশ্রী না কি ওরকম একটা মানে থার্ড গ্রেড একটা নায়িকাকে দেখলো। পয়সাটা ইনভেস্ট হয়ে গেল, পয়সাটা কে নিয়ে গেল? মেসি নিয়ে চলে গেল। মানে আমার দেশের সম্পদ মেসি নিয়ে গেল, সে তো সার্ভিস দিয়েছে ভাই, মেসি নিয়ে চলে গেল। আমার এখানে ফুটবল প্রমোটের জন্য যেটা দরকার ছিল, মানুষের আবেগটা, এখানে অলরেডি মানুষের আবেগ আছে। ফুটবল নিয়ে, বাংলার মানুষের ফুটবল নিয়ে আবেগ থাকবে না, এটা হতে পারে না। সে পায় বল দিক না দিক, ঠিক আছে। তো সেখানে মানুষ আবেগের চোটে ধার করে হোক, তারপর শুধু মেসিকে দেখার জন্য হোক, কারোর কাছে মানে ঋণ করে হোক, কারোর কাছে টাকা নিয়ে হোক, মেসিকে দেখতে গেল। পকেটে কার্ড ঢুকলো, বিনা পয়সায় ব্র্যান্ড ইমেজ, এটা নেগেটিভ ব্র্যান্ড ইমেজ করলো শুভশ্রীর নামটা ছড়ালো। আর আপনার অরূপ আর স্বরূপ, এদের কিছু যায় আসে না, এরা যতদিন ক্ষমতায় থাকবে, এখনও দুটো দপ্তর থেকে ওরা তুলছে। তো ব্যাপারটা, জিনিসটা এসে দাঁড়ালো, আমার সম্পদটা নিয়ে চলে গেল মেসি। আমার ফুটবলের ব্র্যান্ড কী করে বাড়লো কি? বাড়াতে গেলে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে আনা উচিত ছিল, আরও ব্র্যান্ডটা বানানো। সেখানে মোহনবাগান আর ডায়মন্ড হারবার একটা কোন ক্লাবকে নিয়ে চলে এলো। কি ব্র্যান্ডিংটা কী হলো? আমাদের সামনে যে ঘরের সামনে কি লিক আছে, যে আইসিএল বা আইপিএল যাই বলুন না কেন, কেউ নামই শোনেনি এখনও যারা ওখানে গেছেন। তার মানে আমার
ব্র্যান্ডিংটা যদি ফুটবলের বাড়ানো উচিত ছিল, যে ভারতবর্ষের যে লিগগুলো হচ্ছে সেগুলোকে স্টেডিয়ামেতে দেওয়া, মেসিকে সামনে রেখে সেটাকে ইমেজ করা, ইন্ডিয়ান ফুটবলের একটা আইকন হিসেবে যে আমার আইসিএল শুরু হবে, ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু হবে, সেইটার ব্র্যান্ড ইমেজটাকে, তো ব্র্যান্ডিংটাকে করা, তাহলে এই টাকার একটা অর্থ ছিল যে মানুষ ওখানে গিয়ে দেখলো যে ইয়েস, মেসি আমার ন্যাশনাল লিগের একটা প্রমোট করে দিয়ে চলে গেল। কিছুই হলো না, 3টে ইভেন্টেই, সেটা হায়দ্রাবাদ এবার, তবু ওইখানেতে সচিন তেন্ডুলকারের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হলো। বাট এখানে ফুটবলের ব্র্যান্ড ইমেজ যেটার জন্য লক্ষ্য ছিল জিরো, সেটা জিরো 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 হলো। যে আমার ইন্ডিয়ান ফুটবলকে প্রমোট করা বা ইন্ডিয়ান ফুটবলার যারা খেলছে তাদেরকে মাঠে নিয়ে আসা উচিত ছিল, যে তাদের ব্র্যান্ডিংটাকে তৈরি করা। বাচ্চা বাচ্চা ছেলে যাও হায়দ্রাবাদ বা এইসব জায়গায় তবু করেছে, এখানে তো কিছুই করলো না। এখানে শুধু শুভশ্রী টলিউডের একটা ব্র্যান্ডিং হয়ে গেল। শুভশ্রী লিখছে রিপ্রেজেন্টেড, তিনি রিপ্রেজেন্ট করছেন কাকে না, টলিউডকে। আমার টলিউডকে তুলবো, এই প্রোগ্রামটা কি টলিউডকে তোলার জন্য ছিল না ফুটবলকে তোলার জন্য ছিল? ফুটবলের মহান 3টে ক্লাব ইস্টবেঙ্গল, মোহামেডানকে তো শেষই করে দিল। যে সরকার বলে আমরা সংখ্যালঘুর হয়ে কাজ করছি, সেই সরকার আজকে মোহামেডানকে শেষ করে দিল তো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই 3টে ক্লাব আমরা জন্ম থেকে দেখেছি। সেই ক্লাবগুলোর মধ্যে মোহামেডান শেষ করে দিল, টালিগঞ্জ গ্রামকে শেষ করে দিল। এখন উঠছে কোথায়? ডায়মন্ড হারবারে। যত কালো টাকা ডায়মন্ড হারবারে গিয়ে করছে, তাও যদি ডায়মন্ড হারবার নিজে খেলে উঠতো তা নয়, তাই সেখানেও দলবাজি করে মোহনবাগানকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করছে, ইস্টবেঙ্গলকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করছে, করে একটা দলকে তোলা। এটার কী লাভ হচ্ছে? আমাদের বাংলার ফুটবলের যে লাভটা কী হলো? বরং এই ব্র্যান্ডিংটা মেসিকে সামনে রেখে, বড় বড় ক্লাবগুলোকে তাদেরকে সামনে রেখে তাদেরকে মাঠের মধ্যে নিয়ে একটা ফুটবল যোগ্য করতে পারত। শুভশ্রীর মতো একটা নায়িকাকে নিয়ে এসে সেই রাজশেখর যার ফার্মেতে কালো টাকা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে রাজ বড় বড় কথা বলছে, হট করে ও একটা বিশাল বড় প্রডিউসার হয়ে গেল, মোটা টাকা ইনভেস্ট করছে। আপনি দেখবেন দেব বা এইসব হাজিবাজি যেসব সিনেমাগুলো হচ্ছে, প্রডিউসারের নাম হচ্ছে রাজ। মানে এখানে কালো টাকাটা ইনভেস্ট হচ্ছে, কোন নায়িকা কত টাকা পেমেন্ট পাচ্ছে রাজ দেখাতে পারবে পুরো করে? আপনাকে বলছি 100% দেখাতে পারবে না। রাজের যদি সিএ যে করছে তাকে ডাকা হোক এবং রাজের অ্যাকাউন্ট যদি চেক করা হোক, আপনাকে বাজি ধরে আজকে বলছি কালো টাকা ইনভেস্ট হচ্ছে। এবং এই যে সমস্ত তোলাবাজ মন্ত্রীগুলো আজকে আমাদের বাংলাটাকে পুরো শেষ করে দিল। প্রত্যেকটা ইভেন্টে আমরা যেহেতু ব্যবসা আমরা করছি এবং বিজনেস প্রমোট মানে কালো টাকায় বিজনেস না। আমার ক্লায়েন্টরা জিএসটি দিচ্ছে, আইটি দিচ্ছে, তাদের কাছে ঘরেতে ইডি সিবিআই যায় না, এবং তারা কেউ ছোট বড় ক্লায়েন্ট নয়। কেউ এখান থেকে দুবাইতে পর্যন্ত তারা ইনভেস্ট করছে এবং ইন্ডিয়ান মানি ইনভেস্ট করছে, সেখানে ইন্ডিয়ানকে ট্যাক্স দিচ্ছে, মানে ওখানে সে প্রোডাক্টটা সেল করছে তাদের করে, এখানে ইন্ডিয়াকে রেভিনিউ দিচ্ছে, জিডিপি গ্রোথ করতে সাহায্য করছে। আজকে তারা দেখুন কোনো কাজ করতে পারছে না। তাদের বিভিন্ন ফাইল কলকাতা কর্পোরেশনের শুধু টাকার ডিমান্ডের জন্য আটকে রেখে দিয়েছে। আপনাদের প্রত্যেকটার দপ্তরে আপনার ডিজি হেরিটেজ একটার পর একটা নতুন যে স্ট্রাকচার হচ্ছে সেটাকে হেরিটেজ 1 করে দেওয়া হচ্ছে, মানে সরকার সেই টাকা দিয়ে স্ট্রাকচারটাকে রক্ষণাবেক্ষণ করবে বিভিন্ন নেতা মন্ত্রীদের। আপনাদের উদাহরণ দিচ্ছি, নটি বিনোদিনীর বাড়ি এখনও হেরিটেজ পড়েনি, বেদখল হয়ে যাচ্ছে, যার নর্থ ক্যালকাটায় আপনাদের দেখাবো, ঠিক আছে? কিন্তু তৃণমূলের নেতামন্ত্রীর বাড়ি হেরিটেজ করে দেওয়া হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে এই যে ডিজি হেরিটেজকে যদি আপনারা ধরেন, মন্ত্রীদের সামনে পিছনে থাকা ল্যাজগুলো তারা প্রমোটিং করছে, তাদের কিন্তু ক্যাশ ফ্লোটা চিন্তা করছে না, কেন মন্ত্রী টাকা ঝাড়ছে, সেই টাকাটা চলে যাচ্ছে তাদের পকেটে। সেই জন্য তাদের বিল্ডিং বা স্ট্রাকচার তোলার জন্য যে অর্থে তাদের হিসেব রাখার দরকার নেই, তারা হিসেবটা রাখছে যদি চুরির দায় না পড়ি সিএকে দিয়ে একটা মোটামুটি ব্যালেন্স শিট তৈরি করাচ্ছে। বিভিন্ন জায়গার সম্পত্তি দেখুন তার বইয়ের নামে, তার ভাগনার নামে, তার শালার নামে, তার সাথে টাই আপ করিয়েছে। এবং আরও দুর্ভাগ্যের কথা যে আমরা আস্থাভোজন ছিলাম সিবিআইয়ের সেখানে গঠাপ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সিবিআই। আজকে তিলোত্তমার কেস আমি লড়ছি সন্দীপ ঘোষের বেআইনি বাড়িটা নিয়ে, সেই কেসের অর্ডার হওয়ার কথা, সেই কেসটাকেও ফাইলটাকে একটা জায়গায় স্টোর করিয়ে রাখা হয়েছে, আমি জানি কোন জায়গায় স্টোর করিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? সেখানেও আটকে দেওয়া হচ্ছে। তিলোত্তমার আজকে মা, সে তো
তার সে ক্ষমতাশালী নয়, সেই জন্য তো সে রাজ শেখরের মতো বলতে পারছে না, রাজ চক্রবর্তীর মতো যে আমি চোখটার এটা উপড়ে দেবো। লিন্টন যে আইসি ছিল বীরভূমের, সে তো বলতে পারছে না আমার বউকে নিয়ে তুই এই বলেছিলিস, অনুব্রতকে বলতে পারছে না তোর মুখটার চামড়াটা আমি খুলে দেবো। সুতরাং বলতে আমাদেরই হবে। সাধারণ দর্শক সেদিনকে যার রিয়াকশান করেছে, এখন হচ্ছে কি না দর্শকরাই দোষী, তাদের ইডেন গার্ডেন যুব ভারতী কেন ভেঙেছে সেই জন্য তাদেরকে ধরে অ্যারেস্ট করুন। আমি মানছি যে ন্যাশনাল প্রপার্টি কখনো ভাঙা উচিত নয়, কিন্তু সেই আবেগটাকে কে রাখবে? আর যারা কোটি কোটি টাকা ভারতবর্ষের জিডিপিটাকে ডাউন করে দিল, তাদের কেন অ্যারেস্ট হবে না? কেন অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা হচ্ছে না, সুজিত বোসকে অ্যারেস্ট করা হচ্ছে না? শুভশ্রী টলিউডকে প্রমোট করব, ফুটবলকে হয়ে গেল টলিউডের নায়িকাদের প্রমোট হচ্ছে। তো এই জন্য অরূপ বিশ্বাসকে কেন অ্যারেস্ট করব? কেন মমতা ব্যানার্জি কালকে একটা চিরকুটে বাংলা ভাষার মানে ইচ্ছে করে করা হয়েছে, ওই বাংলা ভাষা কি ওদের কি বাংলা ভাষা করার কোনো লোক নেই? সবই আছে। তো সেই জায়গাটাকে বন্ধ করা হলো। একবার চিন্তা করে ভাববেন। আমি অংশুমান, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।